বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন স্পষ্টভাষী ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। প্রথম যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই, 2024-এর জুলাই আগস্টের যে অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানের ফলে যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পারফরমেন্স অনেকেই আলোচনা করছেন, কিন্তু তার আগে একটা প্রশ্ন এখন খুবই জরুরি আলোচনা করা দরকার, যে এই প্রশ্নটা উঠছে নানা মহল থেকে, এমনকি সরকারও যারা আছেন তারাও আমি বলবো যে তারাও এই প্রসঙ্গটা সামনে নিয়ে আসছেন, যে এই অভ্যুত্থানের আসলে মালিকানা কার, এই অভ্যুত্থান কে করলো আসলে? ওয়েল, এইটা আমিও লক্ষ্য করছি, চোখে পড়ছে, এবং বাংলাদেশের খুব সাধারণ মানুষদের থেকে শুরু করে মধ্যবিত্ত সমাজের একাংশ থেকে হয়ে একেবারে সরকারের সর্বোচ্চ পর্যায়ের শীর্ষ নেতা তিনিও এই বিষয়ে আলাপ আলোচনা করছেন সম্প্রতি দেখলাম। কিন্তু বিষয়টাকে আলাপ করে একটা জটিলতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে খামোকাই। একটা দেশে একটা স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত ছিল 15 বছর ধরে। সেই 15 বছর ধরে সমাজের বিভিন্ন অংশ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সম্প্রদায়ের একাংশ, ছাত্র, শ্রমিক, নানানভাবে তাদের উপর অসন্তুষ্ট ছিল। এই অসন্তুষ্টির এক একটা গ্রুপের এক এক রকমের, রাজনৈতিক দলদের একরকম, সাধারণ মানুষের আবার আরেক রকম। কিন্তু এর ভেতরে যে সাধারণ বৈশিষ্ট্য ছিল, সবাই একমত ছিল, আওয়ামী লীগের লোকেরা ছাড়া বা তার অংশীজনরা ছাড়া সরকারের, সেটা হচ্ছে যে তিনটা নির্বাচন করেছে যেখানে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। ফলে তার পলিটিক্যাল যে ন্যায্যতা সরকারে থাকবার, সেটা কখন এই 15 বছর ধরে আওয়ামী শাসনে, এর আগের বার ছিল, হ্যাঁ, যেটার মধ্যে একটা কন্টেস্টিং কম্পিটিটিভ ভোট হয়েছিল, কিন্তু এর পরের নির্বাচনগুলিতে এটা ছিল না। তো জনসাধারণের ক্ষোভ ছিল এবং এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ভীষণভাবে ব্যাহত হয়েছিল। এইটা হচ্ছে একটা কমন ইস্যু। বাকি বিভিন্ন সমাজের নানান সেকশনের নানান ধরনের অভিযোগের ভিত্তিতে, বিশেষত আওয়ামী লীগের সামাজিকভাবে তার দুঃশাসন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, রাষ্ট্রীয়ভাবে যেভাবে প্রশাসনিকভাবে যে দলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, তার বিরুদ্ধে সকল সমাজের সকল শ্রেণীর এবং সকল অংশের রাগ ছিল। সেই রাগের বহিঃপ্রকাশ আমরা 15 বছর ধরেই দেখেছি। আপনার মনে থাকবার কথা যে একসময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পর বিরোধী দলগুলো তাদের উষ্মা প্রকাশ করবার ক্ষেত্রে এমনকি এটা মানববন্ধন পর্যন্ত করতে দিত না। সেই থেকে এখানে গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম শুরু হয়েছে, কখনো কখনো থেমে থেমে, থেকে এই আন্দোলনগুলি এগুলির উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়েছে। সেই প্রক্রিয়ায় অনেক মানুষ, প্রধানত অপোজিশন শিবিরে যখন তারা ছিল, রাজনৈতিক দলের কর্মীরা পুলিশের অত্যাচারে নিগৃহীত হয়েছে, এক একটা সময় কারাগার ভরে গিয়েছে, তারা গুম এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এরকম করে করে এই সংগ্রামগুলো এগিয়েছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা জয়লাভ করতে পারে নাই। একটা ধরুন, আপনি জানেন যে পানি, এক কেটলি পানিকে যদি উত্তাপ দিতে থাকেন, সেই পানিটা একেবারে গুণগত পরিবর্তন, রূপান্তরের জন্যে 100 ডিগ্রি পর্যন্ত ফুটতে হয়। এটা ফুটতে থাকে, কিন্তু 99.9 পর্যন্ত সে পানিই থাকে, কিন্তু তার কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক সেটা যখন 100 ডিগ্রি দিকে পৌঁছে, পানি তখন বাষ্পে পরিণত হয়। গত 15 বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্যে থেকে উত্থান পতনের মধ্যে এগিয়ে ক্লাইম্যাক্সে পৌঁছার আগ পর্যন্ত, বিশেষত এই যে ডামি নির্বাচনটা যখন হয়েছিল, সেই পর্যন্ত প্রায় 99% পৌঁছে গেছিল সরকারের বিরুদ্ধে মানুষের অবস্থা। পরবর্তীকালে এই কোটা সংস্কার নিয়ে যে অহমিকাপন্থী, আমিত্ববাদী প্রধানমন্ত্রী যেমন ছিলেন, তিনি যখন ওই কোটার সংস্কারের আন্দোলনটাকে সঠিকভাবে হ্যান্ডেল না করে তাদেরকে অপমান করা শুরু করলো এবং বিরাগ বশত কোটা বন্ধই করে দিল পুরোটা, যেটা ছাত্র সমাজ চায়নি,
সেইটাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত তাদেরকে অপমান করার মধ্য দিয়ে, রাজাকার ইত্যাদি বলার মধ্য দিয়ে যখন একটা জায়গায় পৌঁছল, তখন ছাত্র সমাজ রাস্তায় যখন নেমে আসে, সে 99 পয়েন্টের পরের জায়গাটা, ওইটা ক্লাইম্যাক্স। সেখানেও তাদের একটা সমন্বয় কমিটি ছিল। সমন্বয় কমিটি আন্দোলন পরিচালনা করবার জন্যে অনেকেই ছিলেন সেখানে, ছাত্রছাত্রীদের। খুবই সঙ্গত কারণেই বলা যায় যে একটা কমিটির মধ্যে সবারই সমান যোগ্যতা, মেধা, কমিটমেন্ট থাকে না। সাধারণভাবে একটা লেভেল পর্যন্ত প্রত্যেকের সমান থাকলেও কারোর কিছু বেশি থাকে, কম থাকে, ইত্যাদি ইত্যাদি করে তারা একটা আন্দোলনকে সংগঠিত করতে পেরেছেন। এবং অন্যদের সঙ্গে এর আগে যে রাজনৈতিক দলের আন্দোলনগুলি হয়েছে সেইটার সাথে তাদের নেতৃত্বাধীন আন্দোলনের একটা গুণগত পার্থক্য ছিল। সেটা হচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে ধরুন অক্টোবর মাসে 28 অক্টোবরে বিএনপি যখন বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলি যখন সমাবেশ, এত বড় লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটেছে, সেই সমাবেশের মধ্যে লেজের দিকে আওয়ামী লীগ এবং ডিবি হারুনের নেতৃত্বাধীন একটা পুলিশের একটা অংশ যখন লেজের দিকে সাবোটাজ করলো, তখন কয়েক মিনিটের মধ্যে মিটিংটা তারা রুখে না দাঁড়িয়ে মিটিংটা বন্ধ করে দিল, নেতৃবৃন্দ সহ। এই সংগ্রামটার মধ্যে পার্থক্য হচ্ছে, ছাত্রছাত্রীদের উপর যখন পুলিশে আক্রমণ চলেছে তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তারা ওই বোমা ফাটার শব্দে পিছিয়ে যায় নাই। সমাজে 90% অবস্থা এমনিতেই ছিল। ফলে তাদের এই সাহস দেখে মানুষ নিজেরা সাহসী হয়েছে। কারণ ভয়ের মতন সাহসও খুব সংক্রামক। সমাজে আপনার সামনে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে যখন একদল তরুণ সাহস দেখাতে পারে, তাদের পেছনে মানুষ কিন্তু একত্রিত হয়। সেই সংগ্রামকে আওয়ামী লীগ যেভাবে দমন করতে চেয়েছে, মনে করেছিল যে বিএনপিকে বা তার অন্যান্য রাজনৈতিক সহযোগীদের যেভাবে দমন করেছে, এইটাও বুঝি দমন করা সম্ভব। সেটা করতে গিয়ে যে এক্সেসিভ বল প্রয়োগ করেছে ভয়ঙ্করভাবে, সেইটার কারণে সঙ্গে সঙ্গে সমাজের অন্যান্য যারা ক্ষুব্ধ হয়েছিল, ক্ষোভে যারা তার ফুঁসছিলেন, সেই ক্ষোভটা এই ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দাও অত্যাচার এবং হত্যাকাণ্ডের কারণে বিক্ষোভে পরিণত হয়। এবং সেইটা একটা এমন জায়গায় গিয়ে পৌঁছে যেখানে এই সরকারের পক্ষে, মানে এই আওয়ামী লীগ সরকারের পক্ষে আর ধারণ করা সম্ভব ছিল না। প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে, প্রতিদিন সাধারণ মানুষ কোনো রকমের আদেশ নির্দেশের অপেক্ষা না করে তারা পরের দিন, বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ করে দেওয়া হলো, হল হোস্টেলগুলো যখন শূন্য করে দেওয়া হলো, ওই বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদের একত্রিত হওয়ার কোনো সুযোগ ছিল না, একেবারে এঞ্জেলের মতো করে, ফেরেশতার মতো করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার মধ্যে যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে আপনার লক্ষ্য করুন, প্রথমে এই যে ভয়ানক একটা কী বলে আর্থিক ইনফ্লেশনের মধ্য দিয়ে যে যাচ্ছিল দেশ, আপনার প্রান্তিক জনগোষ্ঠী প্রথম এসছে, আপনার বস্তিবাসী যার জীবনমান ভয়ঙ্কর নিচে নেমে গেছিলো, তার রাগ ক্ষোভ সরকারের উপর ভয়ানকভাবে। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজগুলির ছাত্রছাত্রীরা যখন নামলো, আপনি লক্ষ্য করবেন আশপাশের যত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষরা প্রথম যোগ দিল। এবং তারপর যখন হত্যাকাণ্ড সরকারের দিক থেকে চলতেই থাকলো, এবং ছেলে মেয়েদেরকে যখন আর এমনকি মধ্যবিত্ত ঘরের মা বাবারা, যারা অধিকাংশ সময়ে সমাজে কোনো উত্তাল পরিস্থিতি সৃষ্টি হলে তাদেরকে পেছন থেকে টেনে ধরে তুমি যেও না, অন্যরা করুক, তাদেরকেও যখন আর ধরে রাখতে পারলো না, তখন মায়েরা পর্যন্ত নেমে এলো। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সংগ্রাম আপনার যেই তরুণ মূল নেতৃত্ব, তাদের জীবন তো অতিষ্ঠ করে তুলেছিল সরকার। তারা আন্ডারগ্রাউন্ডের মধ্যে আছে, নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে তাদের মধ্যে যোগাযোগ করার ব্যবস্থা নাই। যাদেরকে একটু অ্যাক্টিভ পেয়েছে তাদেরকে হারুনরা ধরে নিয়ে গেল, জোর করে বিবৃতি দেওয়ানোর চেষ্টা করলো। এই পুরো সময়টা আন্দোলনটা থেকে থেকে উত্থান পতনের মধ্য দিয়ে প্রতিদিনই কিন্তু উচ্চতর মাত্রায় বিকশিত হয়েছে। এগুলো হচ্ছে এক ধরনের ভূমিকা। অন্যদিকে এই 15 বছরের রাজনৈতিক দলগুলোর যারা তরুণ কর্মীরা, তাদের আপন আপন রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কর্মসূচির অভাবে
বা এই আন্দোলনের সক্রিয় সমর্থন না দেওয়ার কারণে প্রথম কয়েকদিন নিজেদেরকে নিষ্ক্রিয় রেখেছিল, কিন্তু তারুণ্যের যে অন্তর্গত শক্তি, ওই রাজনৈতিক দলের নেতা নেত্রীদের নীতিগত সিদ্ধান্তের তোয়াক্কা না করে তারাও কিন্তু যার যার এলাকায় সারা দেশব্যাপী তারা সে আন্দোলনে অংশ করেছে। মিডিয়ার একটা বিশেষত প্রিন্ট মিডিয়ার বলবো বিশেষত একটা বড় ভূমিকা ছিল এগুলো মানুষকে পৌঁছে দেওয়ার জন্যে। দেশের বাইরে যারা আপনার সাইবার অ্যাক্টিভিস্ট আছে তাদের অন্তত কয়েকটা সেন্টার থেকে, ইউরোপের, আমেরিকার, এশিয়ারও কোনো কোনো অঞ্চলে, সেইখান থেকে এই আন্দোলনকে সমর্থন করে যে পাবলিক মোবিলাইজেশন হচ্ছিল, এগুলো সব মিলিয়ে আন্দোলনটা ক্লাইম্যাক্সের মধ্যে পৌঁছায়। প্রশ্নটা হচ্ছে যে তারপরেও নেতৃত্বের একটা ভূমিকা থাকেই, সবসময় স্বতঃস্ফূর্তভাবে সমস্ত ঘটনা ঘটে না। সেই নেতৃত্বের দিকে এই মানুষগুলো কিন্তু এই ছাত্রনেতাদের দিকেই তাকিয়েছিল, এবং এই হত্যাকাণ্ড এমন একটা পর্যায়ে যখন পৌঁছলো, আপনি লক্ষ্য করুন 3 তারিখের আগে সম্ভবত 2 তারিখে আমরা দেখলাম যে রিটায়ার্ড সামরিক কর্মকর্তারা তারা একটা মিটিং করেছিলেন। সেই মিটিংটারও একটা ভূমিকা ছিল। কারণ কি, পুলিশ, র্যাব, বিজেপি প্রাতিষ্ঠানিকভাবে তার বিশেষত এই সংগঠনগুলোর নেতৃত্ব সরকারের আপনার তোষণ নীতির শিকার হয়েছিল। তারা, পুলিশরা গুলি করেছে, বিজেপির সদস্যরা গুলি করেছে, কিন্তু তারা অধিকাংশ অর্ডার পালন করেছে। আরেকটা সবচেয়ে সংগঠিত শক্তি রাষ্ট্রের আর্মিকেও তলব করা হয়েছিল। কিন্তু ওই যে 2 তারিখের মিটিং, ওই 2 তারিখের মিটিং পরে 3 তারিখ সেনা প্রধানের মিটিংয়ে যখন একজন প্রাক্তন সেনাপতি বললেন যে আর্মির গুলি করা উচিত নয়, সম্ভবত সার্বিক রাজনৈতিক অবস্থা, মানুষের তেজোদ্দীপ্ত প্রতিরোধ এবং সেখানের অবরোধের মাত্রা ক্রমশ গভীরতা লাভ, এই সমস্ত পরিষ্কার পরিস্থিতিতে, এবং আর্মি চিফ যখন তার কিছু কিছু কমান্ডারদের দিয়ে মিটিং করলেন, সেই মিটিংয়ের যখন উনি পরিষ্কার টের পেলেন যে সেনাবাহিনীর কর্মকর্তারা নিচের দিকে তো বটেই, সোলজাররা, কর্মকর্তারা এই ধরনের অপকর্মের মধ্যে মানুষ হত্যা করার, আপন দেশে শত শত মানুষ ইতিমধ্যেই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, তারা এইটার মধ্যে যখন আর অংশগ্রহণ করতে রাজি হলেন না, সেইটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তো ফলে আপনার যে প্রশ্নটা ঠিক কে করেছে, মালিকানা কার, এটার নামই তো ছাত্র গণ অভ্যুত্থান। ছাত্র গণ অভ্যুত্থান ক্রমশ বিকশিত হয়েছে, সমস্যা তার মানুষের যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এবং তার পেছনের যে রাজনৈতিক চেতনা, এইটা মিলেমিশে এই একটা স্বৈরতান্ত্রিক সরকারকে ফেলে দিতে সক্ষম হয়েছে। ফলে সাধারণভাবে বললে মালিকানা সবার, কিন্তু এই কৃতিত্বটা ওই ছাত্র আন্দোলনের নেতৃত্বকে দিতে হবে যে অপরাপর রাজনৈতিক দলগুলোর মতন তারা খুব জীবনের হুমকির কথা, মৃত্যুর কথা চিন্তা করে কিংবা পরে কি হবে এটা না ভেবে তারা যে রুখে দাঁড়িয়েছিল, সেখান থেকেই প্রথম সমাজের সর্বত্র সাহসের সঞ্চার ঘটেছিল। এখানে যে প্রশ্নটা এখন আসে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে তারা ছাত্রদের দ্বারা নিয়োগকৃত। আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র, আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একসময় আমরা শুনলাম 6 জন, তারপরে 65 জন, তারপরে 128 জন, 159 জন সমন্বয়, এবং তারা সবাই চেনেন কি না সেটাও একটা প্রশ্ন। এবং এটা একটা প্ল্যাটফর্ম বটে, এটা সংগঠন হিসেবে বিকশিত হতে দেখিনি আমরা দীর্ঘদিন, তারা একসঙ্গে কাজও করেননি। তো তিনি যখন বলছেন যে তারা ছাত্রদের দ্বারা নিয়োগকৃত, এই ছাত্ররা সবাই এখন এক আছে কি না এটা একটা প্রশ্ন। তার মধ্যে 3 জন তো সরকারে নানাভাবে আছেন, 2 জন উপদেষ্টা, একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার, এবং এটা আসলে শেষ পর্যন্ত এটার ভবিষ্যৎ কী, এবং এর মধ্য দিয়ে যে সরকার, সেই সরকারের প্রায় 1.5 মাসের খানিকটা বেশি সময় তারা পার করলেন, তাদের পারফরমেন্স আপনি কি দেখেন? এখন এটা ছাত্রদের সরকার হিসেবে বিবেচনা করা হচ্ছে বা বলা হচ্ছে, সরকারের দিক থেকে বলা হচ্ছে। তো আপনি কি মনে করেন? এটা হচ্ছে সরকারের মধ্যে যারা আছেন তাদের অধিকাংশেরই রাজনৈতিক চেতনার মান পর্যাপ্ত মাত্রায় পৌঁছে নাই, যারা একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ঠিক মতন ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কেন বললাম তার রাজনৈতিক চৈতন্যের মানের উন্নতা সম্পর্কে? ছাত্ররা নিজেরা বলেছে যে তারা কোটার জন্য আন্দোলন করছে। অগাস্ট মাসের 3 তারিখের পূর্বে
মাঠের মধ্যে অবরুদ্ধ রাস্তায় গুলি খেতে খেতে হাজার হাজার নারী পুরুষ শিশু কিশোর তারা কিন্তু শেখ হাসিনার পতনের দাবি উত্থাপন করেছে। কিন্তু 3 তারিখের অগাস্ট মাসের 3 তারিখের আগ পর্যন্ত, এমনকি আর্মির ওই মিটিংটা হওয়ার আগ পর্যন্ত তারা এক দফার দাবিতে রাজনৈতিক আন্দোলনে যাননি। এবং তারা যেদিন এক দফা অর্থাৎ শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে সেই ঘোষণাটা দেন, তারা কিন্তু সততার সঙ্গে একটা কথা বলেছে যে এটা আমরা আন্দোলনরত সংগ্রামরত জনতার দাবিকেই প্রতিফলন করছি মাত্র। তাহলে এই আন্দোলনটা পুরো সমাজের, পুরো জনগণের নানান অংশের, সেখানে ভ্যানগার্ড হিসেবে প্রথম সারিতে এই শেষ পর্বের যে আন্দোলনের নেতৃত্ব শুরু করেছেন ছাত্ররা। এখন এই সরকারের শীর্ষ ব্যক্তি বলুন কিংবা তার পরিষদের সদস্যরা বলুন, তারা যদি মনে করেন যে তাদেরকে ক্ষমতায় বসেছে ছাত্ররা, তাহলে কিন্তু ছাত্র বাংলাদেশে 18 কোটি লোকের কত শতাংশ? আবার সব ছাত্র একসঙ্গে আছে কি না, বা এখন সেখানে ছাত্রলীগকেও আবার বাদ দিতে হবে। আচ্ছা, ছাত্রদলকেও বাদ দিতে হবে। হ্যাঁ, ছাত্রদলকেও বাদ দিতে হবে, একটা পর্যায় পর্যন্ত, মানে সংগঠন হিসেবে বাদ দিতে হবে। আমি মনে করি ছাত্রদল কিংবা বামপন্থী ছাত্র সংগঠনগুলি বরাবরই আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল, কিন্তু জাতীয়তাবাদী দলের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত এই ব্যাপারে ছিল না। তো প্রশ্ন হচ্ছে যে সবাইও যদি থাকে ছাত্রছাত্রীরা, তাহলে সেটা আমাদের পুরো জনগোষ্ঠীর কথা অংশ। তো এইসব উপদেষ্টারা যখন, মানে আমি বাদ দেওয়া অর্থে ওই কারণে বলেছি যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো বা ছাত্র দল এদেরকে আবার ওই যে এই ছাত্র শক্তি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা আবার স্বীকৃতি দেয় না, দূরে রাখবার, সেই কারণে বলেছি। আমি তাদের ভূমিকা ছিল সেটা তো নিঃসন্দেহে বলবার অপেক্ষা রাখে না। তো এখন ছাত্ররা যদি তাদেরকে হলো ক্ষমতায় বসিয়ে থাকে, তারা ছাত্র গণ অভ্যুত্থানের ন্যায্যতার ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হয়, আর ছাত্ররা বসানো কিন্তু দুই কথা। এটা যে দুই কথা, এইটা আমি অধিকাংশ অ্যাডভাইজারদেরকেই বুঝতে দেখি না। এটাতে কিন্তু তাদের নিজেদের ক্ষমতার থাকার এবং আরও কিছুদিন কাজ করবার রাজনৈতিক ন্যায্যতা হারিয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে যে এখন কি এই মুহূর্তে ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সব ছাত্ররা এক আছেন? নাই। কারণ হচ্ছে এখন ছাত্রদল সক্রিয় আছে, তারপরে বামপন্থী ছাত্র সংগঠনগুলি তাদের আপন আপন নামে সক্রিয় আছে। এমনকি যে এটা একটা আপাত দৃষ্টিতে অরাজনৈতিক বলতেন এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা পার্টি করবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেইটার সঙ্গে সমস্ত ছাত্র একমত নন। সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাসে ফেরত গেছেন, তারা অনেকে ক্লাসে ফেরত গেছেন। তো ফলে সেই দিনকার যে অভ্যুত্থানের সময়কার যে ছাত্র শক্তি আর 1 মাস বা 40 দিন পরের ছাত্র শক্তি এক নয়। ইতিমধ্যে খণ্ডীভবন ঘটেছে, ভবিষ্যতে আরও ঘটবে। কিন্তু এইটা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা বলেন তারা বসেছে, তাতে কিন্তু ওনাদের ক্ষমতা থাকার ন্যায্যতা হারাবে। তারা ওই সমস্ত কায়দা কানুনের কথা অথবা রাজনৈতিক অসচেতনতাজাত এই ধরনের মন্তব্য করবার পরিবর্তে ইতিহাস বোধ সম্পন্ন হওয়ার চেষ্টা করা উচিত, এবং সেই কথাটা সৎভাবে বললে বরং তার ক্ষমতা থাকবার ন্যায্যতা বাড়ে। অর্থাৎ সারা দেশের মানুষের সম্মতির ভিত্তিতেই তারা ক্ষমতায় গেছে, তারা তো কোনো সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় নাই। সেই ক্ষেত্রে তার ফাংশনটা কি হবে? ওই আপনি বললেন যে ছাত্ররা যা বলে তার কথা বললেই হবে, নাকি সমাজের অপরাপর অংশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যে তাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে, সামাজিক সংলাপ করার মাধ্যমে এইগুলো বুঝে তার কর্মসূচি প্রণয়ন করবে, সেইটা তার উপর নির্ভর করবে। কিন্তু এই মুহূর্তে কেমন চলছে যদি আপনি যে জিজ্ঞাসাটা করেছেন, সেটা কিন্তু বেশ হতাশাজনক। যেমন ধরুন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় নাই, এটা একটা স্বস্তির ব্যাপার, কারণ তারা যেই ধরনের একটা মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল সেইটা সেই রকম প্রবলভাবে উপস্থিত নাই। কিন্তু অন্যদিকে সংগঠিত রাজনৈতিক শক্তি যারা, প্রধানত জাতীয়তাবাদী দল, বিভিন্ন এলাকাগুলো ওই আওয়ামী মাফিয়াদের মতন করে তারাও কিন্তু ক্রমে ক্রমে ধীরে ধীরে সেই দিকে অগ্রসর হচ্ছে, এবং হাট ঘাট বাজার বাস স্ট্যান্ড, হ্যাঁ, এইখানে এইগুলিকে কেন্দ্র করে যে চাঁদাবাজি,
এগুলোর জন্যে তারা কিন্তু অগ্রসর হচ্ছে এবং কোনো জায়গায় ইতিমধ্যেই তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এখানে আমাদের স্বীকার করতে হবে যে জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা এটার বিপক্ষে আপনার অবস্থান গ্রহণ করেছেন, এইসব চাঁদাবাজি। কিন্তু তাদের দলের নেতাকর্মীদের উপর স্থানীয় পর্যায়ে এমন কোনো আদর্শগত নিয়ন্ত্রণ আমরা এখনও লক্ষ্য করি নাই, বা সাংগঠনিক নিয়ন্ত্রণ লক্ষ্য করি নাই, যে অবস্থা থেকে মুক্তি লাভ করেছিল মানুষ, সেই অবস্থা থেকে চিরতরে পরিত্রাণ লাভ করছে, এরও কোনো আশ্বাসকে মানুষের এখন আর আশ্বাস দেওয়া এরকম কঠিন। দ্বিতীয় হচ্ছে, আমি খালি সরকারকে একটা ব্যাপারেই সবচেয়ে সক্রিয় দেখি, সে হচ্ছে হোলসেল পাইকারি হারে মানুষের বিরুদ্ধে খুনের মামলা করা। খুন হয়েছে, 1,500 মানুষ একেবারে পুলিশের গুলিতে নিহত হয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই ক্ষেত্রে যে কে নির্দেশ দিল, কে নির্দেশ কিভাবে কোন অবস্থায় পালন করলো, এগুলো পরিশ্রম করে ইনভেস্টিগেট করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট খুনের মামলা যে দিবে, এমনকি খুনের প্ররোচনা দায়ী যারা, সেটা রাজনীতিক হোক, বুদ্ধিজীবী হোক, সাংবাদিক হোক, অনেকের কথায় প্ররোচনা হতে পারে, পুলিশ কর্মকর্তা হোক, তাদেরকে যে পরিশ্রম করে খুঁজে খুঁজে কোন কথার ভিত্তিতে, কোন সিদ্ধান্তের ভিত্তিতে এগুলো হয়েছে, সেগুলো খুঁজে বের করে মামলা দায়ের করা হলো একটা ন্যায়সঙ্গত পদ্ধতি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সোজা সবার নামে খুনের মামলা, অর্থাৎ এটার দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে, যার বিরুদ্ধে খুনের মামলা আপনি আর আমি সাধারণ চোখেই বুঝতে পারি ওর কোনো কারণ নাই, যেমন ওই রকম যে মির্জা ফখরুল আওয়ামী লীগ আমলে যেমন হতো, কাওরান বাজার ওইখানে যে বাসে আগুন দিয়ে অগ্নিসংযোগ করে যারা মানুষ পুড়েছে, সেইখানে উনি আগুন দিয়েছেন, এই মামলা যেমন। তেমনি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ধরুন যাত্রাবাড়িতে গিয়ে 72 বছর বয়সে আপনার একটা অস্ত্র দিয়ে সবার সামনে গুলি করেছে এবং সেই কারণে তার বিরুদ্ধে মামলা হবে, একই জিনিস। এগুলিতে চিন্তাশীল, মননশীল মানুষরা, যারা আমাদের সমাজ এবং রাষ্ট্রের সত্যই একটা ন্যায়পরায়ণ গণতান্ত্রিক রূপান্তর চান, তারাই সরকার সম্পর্কে হতাশ হচ্ছে। আমি বলছিলাম যে দুটো উদ্দেশ্য হতে পারে ওই মামলাগুলির মতন। ওই মির্জা ফখরুল, খালেদা জিয়ার বিরুদ্ধে যেরকম মামলা হতো, যেগুলি টিকবার কোনো সম্ভাবনা নাই, এই ধরনের মামলা করে প্রকৃত অর্থে যারা অপরাধী তাদেরকে মুক্ত করার পথ রেখে দিচ্ছে। অথবা এই সরকার তার কমান্ড এই পুলিশ প্রশাসনের উপর, যেই পুলিশ ফিরে আসে নাই, সেটা আসে নাই, যারা এসছে, যারা এই মামলাগুলো দায়ের করছে, তাদের উপর কমান্ড নাই। তাদেরকে তারা কয়েকবার আপনার এই ধরনের মামলা বন্ধ করবার কথা বলেছে, কিন্তু এখনও হয়ে চলেছে। আরও একটা জিনিস খুবই বিপজ্জনক, লক্ষ্য করুন, অর্থাৎ সেই আওয়ামী প্রশাসন যেই রকম ছিল, সেই একই ধরনের অবস্থা এখনও বিরাজ করছে। এই অর্থে যে দুদিন আগে চট্টগ্রামে একজন মামলা করেছে, আপনার ওইটাকে কি কোর্ট বলে, ওই সাইবার ট্রাইব্যুনালে, যে কোথায় কার কোন কথায় যেন অধ্যাপক ইউনূস এবং ছাত্র আন্দোলনের নেতা তথ্যমন্ত্রী নাহিদের মানহানি হয়েছে। এই মানহানির বিরুদ্ধে কিন্তু সাইবার ট্রাইব্যুনাল মামলা গ্রহণ করেছে। এইটার সঙ্গে ধরুন ভুরুঙ্গামারি এলাকায় শেখ হাসিনার অন্যায় আচরণকে কেন্দ্র করে একজন একটা টেক্সট মেসেজ পাঠিয়েছে, তাকে যে সাইবার ট্রাইব্যুনালে মামলা নিয়ে তাকে ভোগান্তির শিকারে পরিণত করেছে, তার মধ্যে পার্থক্য কী? অর্থাৎ সমস্ত প্রবণতাগুলি এখনও পর্যন্ত উপস্থিত। আপনি লক্ষ্য করুন, আওয়ামী লীগ সরকার ক্ষমতার থেকে যাওয়ার কিছুদিন আগে, মাসখানেক আগে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়িতে বোম জনগোষ্ঠীর বিরুদ্ধে একটা গণহারে গ্রেফতার করা হয়েছিল। তার মধ্যে আপনার অ্যাডভান্সড স্টেজে প্রেগন্যান্ট নারী, 8 বছর
6 বছরের শিশু, এই সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। সেই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেইখানে একজন অ্যাডভান্স স্টেজে যিনি ছিলেন, হাজতে তাকে সন্তান প্রসব করতে হয়েছে। তো এখন একটা 4 বছরের বা 6 বছরের শিশু কিংবা সন্তান সম্ভব একজন বম নারী বা পুরো গ্রামবাসী ধরে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটি কি বিশ্বাসযোগ্য? এই যে তাদেরকে ভোগাচ্ছে, আবার সমতলবাসী মেজরিটেরিয়ান বাঙালি অথবা বাংলাদেশি রাজনীতির অনুসারী ব্যক্তিবর্গ যখন এই বম কিংবা চাকমা কিংবা মারমা তাদেরকে প্রশ্ন করে যে তোমরা এই দেশকে ভালোবাসো না কেন, এইটার মতো অন্যায় দাবি হতে পারে? এই যে আমরা এবং ওরা, এই যে বিভাজনটা রাষ্ট্র তৈরি করে চলেছে, সেই ক্ষেত্রে তো আওয়ামী লীগ আমলে হয়েছিল। কিন্তু গত পরশুদিন পর্যন্ত আমি জানি, সে ধারা অব্যাহত আছে, যে পরশুদিন পর্যন্ত আমি জানি যে ওই বোম জনগোষ্ঠীর মধ্যে আপনার আটককৃত কয়েকজনের বিরুদ্ধে কোর্টে তাদের আপনার জামিন চাওয়া হয়েছিল, জামিন দেওয়া হয় নাই। তাহলে এই সরকার আর ওই সরকারের মধ্যে পার্থক্য কী? অন্তত ওই বোম জনগোষ্ঠীর কাছে তো পার্থক্য থাকার কোনো কারণ নাই। তেমনি আমরা যখন দেখি যে একই তুচ্ছ অপরাধে বা অথবা কথিত অপরাধে যে যার মানহানি হলো উনি নিজে জানেনও না, বা তার তিনি অর্ডারও দেন নাই, মানহানির কারণে সাইবার কোর্টে মামলা নিচ্ছে, এটার পার্থক্যটা কী? আরও একটা জনজীবনের মধ্যে যে ঘটনা ঘটছে সেখানেও এখনও পার্থক্য সূচিত হয় নাই। দ্রব্যমূল্য ভয়াবহ জায়গায় গিয়ে স্থির হয়ে আছে, কখনো কখনো এখনও পর্যন্ত বাড়ছে। সরকার, আওয়ামী লীগ সরকার এটা করতো, কিছুদিন হই হুল্লোড় হলে, পত্রপত্রিকা লেখালেখি করলে, টেলিভিশনে কথাবার্তা হলে ওই দাম বেঁধে দিত। বাজারে গিয়ে মনিটর করতে গিয়ে দেখা যেত, সাংবাদিকরা যখন যেতেন, ওই দাম মেনে চলছে না। এই সরকারও তাই করেছে, ডিমের দাম ঠিক করে দিয়েছে, কিন্তু সেই মনিটরিং ব্যবস্থাও নাই। কেন সেই দামে তারা বিক্রি করতে পারছে না সেটাও তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে না। কিন্তু মানুষ কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েই আছে। ফিক্সড ইনকাম গ্রুপ, মধ্যবিত্তের বা নিম্ন মধ্যবিত্তের যারা মানুষ সৎ জীবন যাপন করতে চায়, তাদের জীবনে যে হিমশিম খাওয়া অবস্থা, তার বাচ্চাদের স্কুলে যাওয়ার টিউশন ফি ভয়ঙ্কর রকমের, আপনার তার সব ধরনের সমস্যাগুলি অটুট আছে। এইটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে 3 মাসের মধ্যে এই সমস্ত বিপর্যয় একটা সরকার কাটিয়ে উঠবে। কিন্তু এটা আশা করার বিষয় আছে যে সরকার সেই কাজগুলি করবার চেষ্টা করছে, তার লক্ষণ দেখা যাচ্ছে। এখানে হতাশার ব্যাপার হচ্ছে এখানে কোনো লক্ষণও স্পষ্ট নয়। আপনি বিএনপির প্রসঙ্গে বলছিলেন, এবং 8ই অগস্টের পরে সরকার তো নিঃসন্দেহে, সরকারের নানা অ্যাপারেটাস আছে, সরকারের শক্তিমত্তার প্রশ্ন আছে, ছাত্ররা একটা শক্তি হিসেবে সমাজে বিবেচিত হচ্ছে, এবং ক্ষমতায় না গিয়েও বিএনপি এবং জামাত তারাও মোটামুটিভাবে বেশ সক্রিয়, ভিজিবল, এবং অনেক জায়গায় তাদের ইনফ্লুয়েন্স কাজ করছে বলে আমরা শুনছি। তো এইটা আপনি কিভাবে দেখেন? বিএনপির প্রসঙ্গটা উল্লেখ করেছেন, জামাত এবং শিবিরের প্রসঙ্গটা এখন আলোচনার মধ্যে আছে, এবং আলোচনাটা এমনও আছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা কারা, তাদের ব্যাকগ্রাউন্ড কি, অনেকেই এখন এটা বলবার চেষ্টা করছেন বা সামনে আনবার চেষ্টা করছেন। এদের মধ্যে অনেকেই শিবির ছিলেন, এদের আবার কেউ কেউ একসময় ছাত্রলীগের মধ্যে ছিলেন, শিবির করেছেন ছাত্রলীগে। এখন আবার প্রশ্ন হচ্ছে যে শিবিরের মধ্যে ছাত্রলীগ ঢুকে পড়বে কিনা, বা ছাত্রলীগ এখন শিবির হয়ে কাজ করবে কিনা। দেখুন, এই সরকারের প্রথম, এমনকি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগেও মূলত যদি অর্গানাইজ, একদিকে যেমন সমস্ত ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে সকল শ্রেণীর লোকেরা, উচ্চবিত্ত শ্রেণীটি ছাড়া, এই দেশের যারা সবসময় সরকারের পক্ষে থাকে, সরকারের সংশ্লিষ্ট হয়ে তাদের জীবন যাপন করেন এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মাধ্যমে অবৈধভাবে বিপ্লব গড়ে তোলেন, সেই ক্ষুদ্র অংশটা ছাড়া এই আন্দোলনের দায়িত্ব, কৃতিত্ব সবার আছে। এটা যেমন সত্য, একই সঙ্গে এটা সত্য অন্তত 3টা অর্গানাইজ স্টেক হোল্ডার আছে। একটা যে ছাত্র সমাজ, যারা মানুষের কাছে কতগুলি অ্যাসপিরেশনের কথা বলেছে, তারা বৈষম্যহীনতার কথা বলেছে,
ফ্যাসিবাদী রাজনীতির বিলোপের কথা বলেছে এবং সেই বিলোপ যাতে এমনভাবে হয় যে ভবিষ্যতে আর এগুলোর উৎস না থাকে এগুলির কথা বলেছে। তার একটা স্টেক হোল্ডার। আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন তার একটা স্টেক হোল্ডার, কারণ সেই দিন যদি আর্মি সংঘবদ্ধভাবে শেখ হাসিনার পক্ষাবলম্বন করতো তাহলে অনেক রক্তারক্তি হতে পারত এবং একটা বিপর্যয়ের দিকে দেশ যেত। সেইটার থেকে তারা সংগঠন হিসেবে আর্মি মানুষের এবং ছাত্র সমাজের স্পিরিটের সঙ্গে জনতার পক্ষে দাঁড়িয়েছিল। ফল এবং তারা প্রথম বলেছিল যে দায়িত্ব তারা নিচ্ছে। 3 নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর, যে তারা শেষ বিজয়ী ছাত্র গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিতে না পারলেও তাদের যে 15 বছরের কাজকর্ম, তার মধ্য দিয়ে সমাজে চেতনার বিকাশ হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারা আরেকটা স্টেক হোল্ডার এবং তারা একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় দিতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে এবং এই সম্মিলিত 3টা শক্তি অথবা আলাদা আলাদাভাবে তারা যদি সরকারকে সমর্থন না করে বা যে কোনো একটা যদি খসে পড়ে তাহলে সরকারের অস্তিত্ব নাই। কিন্তু সরকারকে কিন্তু আমরা প্রথম দিন থেকে একটা জিনিস দেখছি, তার কিন্তু একটা দক্ষিণপন্থী ঝোঁক আছে এবং 3টা উপাদানের মধ্যেই সেটা উপস্থিত। আপনি যে প্রশ্নটা তুলেছেন, যেমন অগাস্ট মাসের 3 তারিখে যখন রাজনৈতিক দলের কিছু প্রতিনিধির সঙ্গে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী প্রধান মিটিং করলেন, তার নাম মুখ দিয়ে প্রথম যে 2বার নাম উচ্চারিত হয়েছে তার নাম জামাত ইসলাম। জামাত ইসলাম সেই মুহূর্ত পর্যন্ত একটা নিষিদ্ধ রাজনৈতিক দল এবং সেই জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে বাংলাদেশ আর্মি প্রতিষ্ঠিত হয়েছে। সেই স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করার কারণে এখনও পর্যন্ত তার কোনো অনুশোচনা আমরা দেখতে পাইনি, অ্যাপোলজি করতে দেখি নাই। তার নাম 2বার উচ্চারিত হয়েছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তিনি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করলেন, সেখানে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে জামায়াতের সঙ্গে মিটিং করতে দেখেছি এবং অপরাপর ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করতে বলেছি ফার্স্ট রাউন্ডে। এই যে বামপন্থী রাজনৈতিক দলগুলো, তার আয়তন যতই হোক না কেন, যারা প্রথম দিন থেকে মাঠে ছিল, যেমন এগুলি করলে কতগুলো ছবি আমাদের চোখের মধ্যে আসে। আমরা দেখতে পাই জোনায়েদ সাকি মার খাচ্ছে পুলিশের, মাহমুদুর রহমান মান্না মার খাচ্ছে, সাইফুল হক মার খাচ্ছে, তাদের সঙ্গে কিন্তু মিটিংটাতে এক হয় নাই। তেমনি তারা জামাত ইসলাম আছে, জাতীয়তাবাদী দল আছে, যেখানে আবার জাতীয়তাবাদী দল নিজেই একটা সেন্ট্রিস্ট পার্টি থেকে ক্রমশ আমরা তাদেরকে একটা দক্ষিণ পন্থার দিকে ঝুঁকতে দেখেছি। তাহলে সরকারের আচরণের মধ্যে আপনি যে কথাটা বললেন যে দক্ষিণপন্থী ঝোঁকটা আমরা দেখতে পাই, ফলে তারা নিজেদেরকে পাওয়ারফুল হিসাবে অ্যাসার্ট করছে, জামাত, বিএনপি, শিবির। সরকার বুঝতে পারছে না বা সরকারের যা সভাসদরা আছে যে এরাই পুরা, এই দক্ষিণপন্থীরাই পুরা দেশ না, সেই দিকে তারা মনোযোগ দিচ্ছে না। 1, 2 ছাত্র শিবিরের কথা আপনি যেটা তুললেন, তারা নিজেরাই দাবি করেছে যে বা কয়েকজন যে তারা 15 বছর সরকারের ভয়ে, সরকারি ছাত্র নিপীড়নের মুখে ছাত্রলীগের ভেতরে ঢুকে আত্মরক্ষা করেছে। তাহলে সে যখন ছাত্রলীগের ভিতরে ছিল, তাহলে ছাত্রলীগ ছাত্রদের বিরুদ্ধে এবং সমাজে যে সমস্ত নিপীড়ন চালিয়েছে, সেই নিপীড়ন থেকে তাদের নিজেদেরকে মুক্ত রাখবার কোনো পথ ছাত্রলীগে ছিল না। অর্থাৎ আজকে ছাত্রলীগের বিরুদ্ধে যে চাঁদাবাজি, সন্ত্রাস, দমন, নিপীড়নের অভিযোগ আছে, ছাত্রলীগ আকারে ছাত্র শিবিরের যারা সেখানে ছিলেন তারা তাদের সেই অপরাধ থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করতে পারেন না। ফলে ছাত্রলীগের বিরুদ্ধে যখন মানুষকে কথা বলতে হবে, একই সঙ্গে একই অপরাধে ছাত্র শিবিরের বিরুদ্ধেও কথা বলতে হবে এবং তাদেরও এই বিষয়ে তারা কি করবেন, হ্যাঁ, সেইটা তাদেরকে পরিষ্কার করতে হবে। শুধুমাত্র কৌশলের কথা বলে এইখানে ইতিহাসের অবিচার থেকে তার নিষ্কৃতি পেতে পারে না। ধরুন যে আপনি আজকে দেশে একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছে, সুতরাং আপনি নিজেকে রক্ষা করার জন্য ফ্যাসিবাদের অংশ হয়ে গেলেন, আপনি সমানভাবে অপরাধী। অপরাপর যে সমস্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলি আওয়ামী, ফ্যাসিবাদী, সন্ত্রাসবাদী, স্বৈরতন্ত্রবাদী
আক্রমণ, নিপীড়ন, মৃত্যু, আহত হওয়ার মতন শিকার হয়েছেন, তারা তো তাদের নিজের আপন পরিচয় লুকাননি। তাদের আপন পরিচয়ই সেটা মোকাবেলা করেছেন, কখনো পেরেছেন, কখনো পারেননি। তার সঙ্গে নীতিগত অবস্থানের কথা বললে, এই ইসলামী ছাত্র শিবির যে নীতি গ্রহণ করেছিল, এইটা তো মুনাফিকি নীতি, এটা তো ইসলামেরও কথা না, এটা তো শুধু কৌশল দিয়ে পার পাওয়ার বিষয় নয়। তো ফলে কিন্তু তারপরেও তাদেরকে, আপনি যে কথা বলেছেন, তাদেরকে নানান জায়গায় আমরা পাওয়ার অ্যাসার্ট করতে দেখছি। কারণ সরকার এবং সরকারের মধ্যে যারা আছেন, তারা এদের তাদের হয়তো অন্তর্গত দক্ষিণপন্থী চোখের কারণে, অথবা এই উপদেষ্টা পরিষদের অধিকাংশই, সবাই নন, অধিকাংশই এই 15 বছর ধরে এই যে সংগ্রামের যে রাজনৈতিক প্রক্রিয়া, সেইখানে তাদের কোনো অংশগ্রহণ ছিল না বলে এই বিষয়গুলো এত হালকা করে দেখছেন। কিন্তু তারা বুঝতে সম্ভবত পারছেন না। যদি না পারেন, সেটা কেবলমাত্র তার রাজনৈতিক চেতনার উন্নতা দিয়ে ব্যাখ্যা করলে হবে না। কারণ বাস্তবে যেহেতু তারা এই প্রশ্রয়টা দক্ষিণপন্থীদের দিয়ে চলেছেন, এইটার দায়িত্ব তাদের ঘাড়ে বর্তাবে। সংস্কারের কথা সরকার বলছে, এবং এটা আগের থেকেই সংস্কার এটা আমরা 2007 এটা শুনেছি, এখনও শুনছি। এবং সংস্কার তো একটা নেভার এন্ডিং প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এই সরকার বলবার চেষ্টা করছে যে সংস্কারটাই তাদের আগে করতে হবে এবং এটাই তাদের মূল কাজ। এবং তার জন্য কিছু জায়গা প্রফেসর ইউনূস আইডেন্টিফাই করেছেন, 8টি জায়গা প্রাথমিকভাবে, বলছেন সংখ্যা আরও বাড়বে, তার মধ্যে 6টা কমিশনও গঠিত হয়েছে। সো আপনি কি মনে করেন এই ধন্যবাদ। বাংলাদেশের একটা দেশের গণতন্ত্রায়ন দু পদ্ধতিতে হতে পারে। একটা হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন, সংঘবদ্ধ, প্রভাবশালী রাজনৈতিক দলের বৈপ্লবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অগণতান্ত্রিক রাষ্ট্রপাটকে ঘুরিয়ে দিয়ে তার ভগ্নস্তূপের উপর একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করা। বাংলাদেশে যে ছাত্র গণ অভ্যুত্থান সম্প্রতি সংগঠিত হয়েছে, আমরা নিজেরাই। আবার আরেকটা প্রশ্ন আছে, এটা কিন্তু অনেকেই এটাকে বিপ্লব, হ্যাঁ, তৃতীয় স্বাধীনতা বলছেন, এবং প্রফেসর ইউনূসও এটাকে বিপ্লবই বলছেন। আমরা আসছি সেখানে। বাংলাদেশে যে ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আমরা এতক্ষণ ধরে আলাপ করলাম যে যেই যাদের উদ্যোগী ভূমিকার কারণে এই স্বৈরাচারী সরকারের পতনের শেষ পর্ব শুরু হয়েছিল, তারা নিজেরাই নিজেদেরকে রাজনৈতিক শক্তি হিসাবেই মনে করেন না। সম্প্রতি তারা ভাবছেন রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবেন। তাহলে ফলে সমাজের ভেতর দিয়ে সেই দিন পর্যন্ত 5 অগাস্ট পর্যন্ত যে কনসেনসাসটা ছিল, মানে জেনারেল কনসেনসাস, ব্রডার যে কনসেনসাস, সেটা হচ্ছে শেখ হাসিনার সরকারের পতন। এর মধ্য দিয়ে পরে কি হবে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আপনার কর্মসূচি থাকলেও এই ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্বের কাছে কিছু ছিল না, কিন্তু সেটা তাদের পতন ঘটেছে, মানুষ খুশি। নাও প্রশ্ন হচ্ছে যে এরকম যেহেতু একটা বিপ্লব সংগঠিত হয় নাই, কিন্তু একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে এবং সমাজের ভেতরে গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে তার নিজের জীবনের, সামাজিক রাজনৈতিক জীবনের তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে। সেইখানে সেগুলি করতে হলে তাহলে কী করতে হবে, এই গিভেন সিচুয়েশনে সেটা হচ্ছে কতগুলি সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে, গণতান্ত্রিক সংস্কার। এবং আপনি নিজেই বলেছেন এটা দীর্ঘ প্রক্রিয়া। সমাজ এবং রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এমনকি সংসারের, পরিবারেরও সংস্কার লাগে। অর্থাৎ গণতান্ত্রিক চৈতন্যের বিকাশ ঘটতে হয় সর্বব্যাপী সমাজে। সেটার জন্য যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নানানভাবে কাজ করতে হয় ওরিয়েন্টেশনের জন্যে, রাজনৈতিক দলগুলোর ভেতরে কাজ করতে হয়। একটি রাজনৈতিক দলগুলোর মধ্যেও কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই নেতা নির্বাচনের, সেগুলো যেমন করতে হয়। এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলি জনস্বার্থপরায়ণ হওয়ার কারণে গণতান্ত্রিকভাবে করবার দরকার পড়ে। অগণতান্ত্রিক আইন কানুনগুলিকে আপনার বাদ দিয়ে দিতে হয়। যদি আমরা এই ইভলিউশনারি পদ্ধতিতে যাই, তাহলে আপনি 3 দশকের কথা বলেছেন, আমার ধারণা
এটা 3 দশক নয়, 300 বছরও লাগতে পারে, কারণ এটা বিবর্তনের মধ্য দিয়ে সংস্কার চলতেই থাকবে পৃথিবীতে। সরকার দিক থেকে আপনি বলেছেন 6টা কমিশন গঠিত হয়েছে, আমি একটু সংশোধন করে দিই। আপনি 6টা কমিশনের এটা ঘোষণা হয়েছে, প্রধান নির্বাচন করে। সেই কমিশনগুলোর টার্মস অফ রেফারেন্স কি, তারা কি কি করবেন, কি পদ্ধতিতে তাদের সদস্যদের নিয়োগ করা হবে, ক্রাইটেরিয়া কি, এগুলোর কিছুই এখনো হয় নাই। ফলে তারা তাদের কর্মপরিধি কি, কতদিন ধরে করবেন, সেইটা তো ইউনূসের সরকার এখনো বলেন নাই। আমরা তো বারবার দাবি জানাচ্ছি, আপনি গণতান্ত্রিক সংস্কার করবেন অথচ একটা ওপেন এন্ডেড টেনিউর নিয়ে থাকবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে একদিনের জন্য অনির্বাচিত জনগণের যথাযথ পদ্ধতিতে গৃহীত জনগণের কনসেন্ট ছাড়া ক্ষমতায় থাকা যায় না। আমরা ইতিমধ্যেই আলাপ করেছি যে এক ধরনের রাজনৈতিক সামাজিক ন্যায্যতা আছে আপনাদের, কারণ হচ্ছে যেই সব শক্তিগুলি সমন্বিত প্রচেষ্টার মধ্যে স্বৈরতান্ত্রিক সরকারের পতন হয়েছে, সেই শক্তিগুলি এখনও পর্যন্ত আপনাদের সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু তাদের তো মনে করার কোনো কারণ নাই যেটা অনির্দিষ্টকালের জন্য সমর্থন দিয়ে দিতে পারবে। আমরা এই সরকার একটা বৈশিষ্ট্য খেয়াল করুন, তিনি যে সরকার, আমার ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে সংস্কার করবেন, কী ধরনের কাজ করবেন, কি তার বৈদেশিক নীতি হবে, এইটা কিন্তু প্রথম আমরা তার বিদেশিদের সঙ্গে বলা কথা থেকে শুনেছি। মনে থাকবার কথা, আপনার বাংলাদেশেও বলেন নাই, বাংলাদেশি মিডিয়াকেও বলেন নাই। আবার এই যে 3টা মেইন স্টেক হোল্ডারের কথা আমরা বললাম, ছাত্র সমাজ, রাজনৈতিক দল এবং সামরিক বাহিনী, তাদের একজন এক পক্ষ থেকে আমরা 1.5 বছরের কথা আমরা একটা শুনেছি, সেনাপ্রধান, তিনিও বাংলাদেশের কাউকে বললেন না, বললেন রয়টার্সকে। তাহলে যারাই সরকারকে সমর্থন করছে তাদের রাজনৈতিক চেতনার মান, যে কোথায় কি কথা বলতে হবে, সেইটার সম্পর্কেই তো আমার সন্দেহ আছে। যেই দেশের মানুষ রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে এই স্টেক হোল্ডারদেরকে সামনে নিয়ে এসছে, তারা দেশের মানুষের সঙ্গে প্রথম কথা বলে না তাদের পলিসির কথা। ফলে এই স্টেক হোল্ডারদের বাইরে যারা ইন্ডিপেন্ডেন্ট চিন্তাবিদ বা মননের লোক,